আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা একে একে 20 নম্বর ভিডিওতে চলে আসছি। তো আমরা প্রথম ভিডিও থেকে এই 20 নম্বর ভিডিও পর্যন্ত জাস্ট HTML এবং CSS এর বেসিক যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। আমরা একে একে এবার অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ অবধি প্র্যাকটিস করে যাচ্ছেন। তো আজ ভিডিওতে আমাদের এক্সটার্নাল CSS সম্পর্কে আলোচনা করার কথা ছিল। তো প্রথমে কি করব, আমরা আগে বুঝি যে এক্সটার্নাল CSS আমরা কি কারণে ইউজ করতে পারি। এক্সটার্নাল CSS কি, আমরা যেহেতু ইনলাইন CSS করছি, ইন্টারনাল CSS করছি, তো এই দুইটা CSS তো আমরা বুঝছি। তো এখন তাহলে আবার এক্সটার্নাল CSS কি জন্য দরকার? তো আমরা যে ওয়েবসাইট তৈরি করব সেটার জন্য কয়েক হাজার লাইনও CSS আসতে পারে, কয়েক হাজার লাইনও CSS করা লাগতে পারে। তো একটা পেজের ভিতরে বা একটা ফাইলের ভিতরে যদি HTML এবং CSS সব একসাথে হয়ে যায়, তখন কিন্তু পেজটা অনেক ভারী হয়ে যাবে বা ওয়েট হয়ে যাবে। তখন কিন্তু পেজে বিভিন্ন রকমের বাগ সৃষ্টি হইতে পারে, রিলোড হইতে বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। তো এই জন্য আমরা জাস্ট এই HTML এর ফাইলের ভিতরে আমরা শুধুমাত্র HTML করব এবং CSS এর জন্য আমরা আলাদা একটা ফাইল নিব। তো এটা করার জন্য কি করব, আমরা প্রথম 2-3 নাম্বার ভিডিওতে যে আমরা HTML এর যে একটা ফাইল নিয়েছিলাম, ওইভাবে আমরা আরেকটা ফাইল নিব। তো এটা নেওয়ার জন্য কি করব, আমরা আমাদের যেখানে ফাইল আছে মূলত সেখানে এসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে নিউ অপশান থেকে আসবো টেক্সট ডকুমেন্টে আসার পরে দেখেন এখানে আমাদের এক্সটেনশন দেব CSS। তো এখানে আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন। স্ট্যান্ডার্ড রুল যদি ফলো করতে চান তাহলে style.css দিতে পারেন আপনারা, style.css। তো এটা দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই তাহলে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এবং একটা ওয়ার্নিং আসলো। আমরা এটা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের লোগো কিন্তু অলরেডি চেঞ্জড হয়ে গেছে। এই কারণে যে আমরা যেহেতু style.css এটা নিয়েছি, তো আমরা সাবলাইম টেক্সটে করতেছি, এর জন্য সেটার লোগো এখানে অলরেডি চলে আসছে। তো সেম প্রসেসে আমি এটার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে ওপেন উইথ সাবলাইম টেক্সট, আপনারা যদি নোটপ্যাড ++ করেন তো সেটা দিয়ে ওপেন করবেন। তো সাবলাইম টেক্সট দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে এখন দুইটা ফাইল, একটা হলো index.html, 2 নাম্বার হলো style.css। তো আমরা এখন যত স্টাইল দেওয়া সব আমরা এই ফাইলে করব। তো এটা করার জন্য কি করব, আমি সর্বপ্রথম একটা p ট্যাগ নিলাম। তো এটা নেওয়ার পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। দেখেন এই প্যারাগ্রাফটা আমি যদি স্টাইল দিতে চাই তাহলে আমি কি করব, এটা আমি আমাদের style.css এ দিব। তো আমাদের ইন্টারনাল CSS এর মতো সেম ভাবে আমি এখানে কোন ট্যাগকে আমরা স্টাইল দেব সেটা আমরা প্রথমে সিলেক্ট করলাম। করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট আমরা একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু, কারণ এখানে কিন্তু আমাদের অনেক CSS হতে পারে, এই জন্য এখানে আমরা ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন একটা স্পেস চলে আসছে। আমরা যত CSS করব সব এখানে করব। তো এখানে যদি আমি লিখি, আমরা আগের ভিডিওতে আমরা ফন্ট ওয়েট দিয়েছিলাম প্রথম, তো এটা যদি দিই ফন্ট ওয়েট কি দিব, ফন্ট ওয়েট দিলাম বোল্ড দিলাম এবং কালার কি দিব, কালার দিব রেড। এটা যদি দিই দেখেন সেভ করলাম। সেভ করার পরে আমি ওপেন ইন ব্রাউজার, ওকে। এটা দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু লেখায় কোনো পরিবর্তন আসে নাই বা আমাদের CSS কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয় নাই। তো এটা কি কারণে হয় না আপনারা অনেকেই বুঝতে পারছেন। এটা না হওয়ার একটাই কারণ, সেটা হলো আমরা যে এখানে একটা p ট্যাগ নিয়েছি এবং এটার যে স্টাইলটা দিয়েছি, এটার এখন আমাদের এই ফাইলটা এটা কি কারণে বুঝবে যে আমরা এই ফাইলের উপরে এই স্টাইলটা দিব, এটা বোঝার জন্য আমাদের এখানে লিঙ্ক আপ করানো লাগবে। তো লিঙ্ক আপ না করাইলে কখনোই আমাদের ব্রাউজার এটা বুঝতে পারবে না যে আমার আউটপুটে ওই style.css এর যে স্টাইল দেওয়া আছে সেটা অ্যাপ্লিকেবল হবে। তো এটার জন্য কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট আছে লিঙ্ক রিলেশন। দেখেন লিঙ্ক রিলেশন, তারপরে এই যে এখান থেকে আমি এই পর্যন্ত যে লিখলাম, আপনারা এটা অবশ্যই লিখে নিতে পারেন এবং এটা অবশ্যই লিখতে হবে। এটা হলো সিনট্যাক্স। এখন আমি এটা বিস্তারিত বলার চেষ্টা করছি। দেখেন লিঙ্ক রিলেশন, প্রথমে রিলেশনরে আমরা REL দিয়ে প্রকাশ করি। তো
তো এখানে লিঙ্ক রিলেশন ইকুয়াল টু তারপরে স্টাইল শিট, এই যে আমরা স্টাইল দিব এই জন্য এটা স্টাইল শিট, এবং এইচরিফ। এখন এইচরিফ কি? হাইপার রেফারেন্স, অর্থাৎ আমরা আমাদের সেই স্টাইলের ফাইলটার নাম কি আমি বলছি কিন্তু যে style.cssও দিতে পারেন বা অন্য নামেও দিতে পারেন। তো স্ট্যান্ডার্ড হলো style.css, এই জন্য আমি এটা ইউজ করছি। তো এখানে যদি আপনারা নাম ইউজ করেন ওই যে ফাইলটার নাম দিয়েছেন যেটা সেটাই দিবেন style.css। এখন দেখেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমি জাস্ট লিঙ্ক করছি, এটা লিঙ্ক করছি এই কারণে যে আমাদের আউটসাইড একটা এক্সটার্নাল যে একটা ফাইল, এই ফাইলটা যে এই ফাইলটার উপরে যে অ্যাপ্লিকেবল হবে এই জন্য জাস্ট একটা লিঙ্ক করে দিলাম, লিঙ্ক রিলেশন স্টাইল শিট তারপরে হাইপার রেফারেন্স style.css। তো এবার আশা করি আমাদের আউটপুট এটা অ্যাপ্লিকেবল হবে যদি কোথাও ভুল না যায়। জাস্ট আমি সেভ করে রিলোড দিলাম পেজে এসে, দেখেন আমাদের কিন্তু স্টাইলটা অলরেডি আমাদের আউটপুটে অ্যাপ্লিকেবল হয়েছে। তো এখানে দেখেন এটা খুবই সহজ একটা বিষয়, আশা করি অবশ্যই বুঝতে পারছেন। এখন দেখেন আমরা কিন্তু যতগুলো স্টাইল দেওয়ার জন্য কোড করি না কেন, আমাদের এখানে কিন্তু অনেক লাইন কোড হইলেও আমাদের এই মেন ফাইলের উপরে কোনো প্রেশার আসতেছে না, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে এটা হ্যান্ডেল করা আর কি। তো এখন লাস্ট যে বিষয়টা বলবো, আমাদের আউটপুটে এসে যদি আমাদের এটার উপরে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, দেখেন এখানে আমি আগেও বলছি যে ইন্সপেক্ট এলিমেন্টে গেলে আমাদের লেফট সাইডে থাকে HTML এর ফাইলটা এবং রাইট সাইডে থাকে CSS এর ফাইলটা। এখন দেখেন আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে CSS এর ফাইলে কিন্তু এখানে ডিফল্টভাবে কিছু CSS দেওয়া ছিল, বাট এখন যেহেতু আমরা CSS লিখছি এজন্য এটা ডিফল্টটা নাই কিন্তু। তো এখন দেখেন আমরা যে CSS লিখছিলাম ফন্ট ওয়েট বোল্ড লিখছিলাম, কালার লিখছিলাম রেড, তো এখানে যে আমরা HTML এগুলা লিখছি এবং CSS এখানেই। এখন আমি ইচ্ছা করলে এখান থেকেও আমাদের যে ভ্যালু আছে এটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি। তো এভাবেই আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করে আমরা খুব সহজেই আমাদের পছন্দ মতো আমরা আমাদের স্টাইল দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমরা একে একে 20 নম্বর ভিডিওতে চলে আসছি। আশা করি আপনারা প্র্যাকটিস করছেন এবং নেক্সট টাইমে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।